পরপর দুটি সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সামনে আসার পর বর্তমানে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে এই চলতি লোকসভা নির্বাচনে যেখানে এখনও ৩ দফার ভোট গ্রহণ বাকি আর সোমবার যেখানে হয়ে গেল চতুর্থ দফার ভোট গ্রহণ, সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে একসময়ে ব্যাকফুটে থাকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমানে একেবারে ফ্রন্ট ফুটে খেলছে। আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই সোমবার আমাদের রাজ্যে হয়ে গেল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। ৮টি কেন্দ্রে এদিন ভোট গ্রহণ হয় এবং দিনের শেষে যে পার্সেন্টেজ উঠে আসলো, যদিও নির্বাচন কমিশনের এই পার্সেন্টেজকে কেন্দ্র করে কথা বলা একটু রিস্কেরই ব্যাপার, কারণ নির্বাচন কমিশন হয়তো দুদিন পর যে ফাইনাল শতাংশ আমাদের সামনে নিয়ে আসবে তাতে দেখা যাবে আমূল পরিবর্তন ঘটে গেছে। তাতেও নির্বাচন কমিশনের তরফে দেওয়া চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব শেষে বিকাল ৫টা পর্যন্ত আমাদের রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে যে মোট ভোট পড়েছে তা সব জায়গায় প্রায় ৬২% বেশি এবং সমস্ত কেন্দ্রেই গড়ে ৭৫%-র বেশি ভোট পড়েছে। শুধুমাত্র আসানসোলেই ৬৯% ভোট পড়েছে বলেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিকাল ৫টা পর্যন্ত এই পার্সেন্টেজের মধ্যে দিয়ে। কিন্তু ভোট পার্সেন্টেজ নিয়ে আজ আমাদের আলোচনা নয়, আজকের আসল আলোচনা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ আবারও প্রমাণ করলেন তিনি হচ্ছেন বিজেপির পোড় খাওয়া খেলোয়াড় এবং তিনি প্রমাণ করলেন যে জমিতে থেকে একজন প্রার্থী একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে নিজের ভোট কি করে রক্ষা করতে হয়, নিজের কর্মী সমর্থকদের কি করে রক্ষা করতে হয় তা কিন্তু দিলীপ ঘোষের থেকে চতুর্থ দফার ভোট গ্রহণের দিন আরও একবার রাজ্যবাসী তথা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের অবশ্যই শিক্ষণীয় বিষয় রইল ২০২৪-এর এই লোকসভা নির্বাচনে। তৃতীয় দফার ভোট গ্রহণে যেমনটা বালুরঘাট কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে দেখা গেছিল শেষ বেলায় বিরোধী দলের কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়তে, নিজের জমির রক্ষায় নিজেকেই আসরে নামতে, ঠিক তেমনটাই চিত্র উঠে এলো চতুর্থ দফায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের ক্ষেত্রেও। শেষ বেলায় নয়, এদিন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সকালে শুরু থেকে দিলীপ ঘোষকে দফায় দফায় বহুবিধ বাধার মুখে পড়তে হয় এবং শেষ বেলায় মন্তেশ্বরে তার গাড়ির পেছনে থাকা বিশেষ নিরাপত্তারক্ষীর গাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং যেখানে কাঁচ ভেঙে আহত হন দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা ২জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অর্থাৎ এই চতুর্থ দফার ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও বর্ধমান দুর্গাপুর কনস্টিটিউয়েন্সির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তা একেবারেই শান্তিপূর্ণ ছিল না এবং আরও একবার যার মধ্যে দিলীপ ঘোষ প্রমাণ করলেন তিনি একাই যথেষ্ট। আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ, সঙ্গে অবশ্যই থাকবে বোলপুরের কথাও। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটা বিষয়, এই কন্টেন্টটা পুরোটা শুনে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর তাই আর দেরি না করে চলুন আলোচনায় এগোনো যাক। সোমবার রাজ্যে শেষ হলো চতুর্থ দফার ভোট গ্রহণ। বোলপুর, বর্ধমান পূর্ব, বহরমপুর, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট এবং বীরভূম এই ৮টি কেন্দ্রে এদিন হয় চতুর্থ দফায় ভোট গ্রহণ। এই ৮টি কেন্দ্রের মধ্যে বিশেষ করে এদিন বরাবর নজরে ছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, কারণ সকালবেলায় এই কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ এবং বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মধ্যে সৌজন্য সাক্ষাৎ দেখা যায়। দুই প্রার্থী একটি বুথে একে অপরের মুখোমুখি হয় এবং যেখানে তারা একে অপরকে আলিঙ্গন করে। কিন্তু এই সৌজন্য যে ক্ষণস্থায়ী তা কিন্তু খবরের মাধ্যমে সম্প্রচারিত খবরের মধ্যে দিয়েই রাজ্যবাসী টের পেয়ে গেছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ যখন কীর্তি আজাদকে বহিরাগত বলে আরও একবার অ্যাটাক করেন, ঠিক সেই সময় কীর্তি আজাদ আরও একবার দিলীপ ঘোষের মাথা খারাপ হয়েছে এবং তার উচিত পাগলের ডাক্তার দেখানো এই বলে সম্বোধন করেন।
আর তারপর থেকে দফায় দফায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে উঠে আসে একের পর এক হিংসাত্মক ঘটনার ছবি। শুধুমাত্র বহরমপুর দুর্গাপুর কেন্দ্র নয়, পাশাপাশি রানাঘাট এবং বীরভূমেও সকাল থেকে উঠে আসে একের পর এক উত্তেজনার ছবি। বুথ জ্যাম বর্তমান নির্বাচনের এই সময় অত্যন্ত কমন ব্যাপার হয়ে গেছে। বরাবর রাজ্যের মানুষ বুথ জ্যামের অভিযোগ শুনে আসছেন, আর তাই এবারের চতুর্থ দফার ভোট গ্রহণেও সকাল থেকে বুথ জ্যামের যেমন অভিযোগ ওঠে, ঠিক তারই পাশাপাশি ওঠে কর্মী সমর্থক অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপর শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আক্রমণের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন খবর তথা অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই সকাল থেকে রাজ্য জুড়ে সমস্ত সংবাদ মাধ্যমেই দফায় দফায় উঠে আসে ৮ কেন্দ্রের বিভিন্ন জায়গায় হানাহানির খবর, যার মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রকে কেন্দ্র করে। প্রথমত হচ্ছে, এদিন শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরই দেখা গেল চতুর্থ দফার ভোট গ্রহণে একেবারে জমিতে দাঁড়িয়ে সরাসরি মোকাবিলা করতে। একথা বলার অন্যতম কারণ হচ্ছে, তৃতীয় দফার মতন চতুর্থ দফাতেও বিজেপি কর্মী সমর্থকদের খুব একটা দেখা গেল না ভোটের ময়দানে। আর তাই শেষবেলায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ বললেন, শেষবেলায় খেলাটা খেলল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস দফায় দফায় খেলা হবে স্লোগান দিয়ে আসছে, সেই তৃণমূল কংগ্রেস বাস্তবেই চতুর্থ দফার ভোট গ্রহণে দেখা গেল ভোটের ময়দানে আসল খেলাটা খেলতে। এদিন শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা না, একই সঙ্গে রাজ্য পুলিশকেও দেখা গেল বেশ তৎপরতার সঙ্গে ভোট ম্যানেজ করতে। এমনকি রাজ্য পুলিশের বাহিনীর লাঠির আঘাতে মাথা ফাটল সিপিআইএমের এজেন্টের। যে সিপিআইএমের কর্মী সমর্থকদের চতুর্থ দফার ভোট গ্রহণে জমিন স্তরে প্রায় দেখাই গেল না। যে সিপিআইএমের তরফে রাজ্যের নেতারা দিনরাত সিপিআইএমের ব্যাপক উত্থান ঘটতে চলেছে বলে দাবি করছে, সেই সিপিআইএমের নেতাদের দেখা গেল না চতুর্থ দফার ভোট গ্রহণের সময়, যখন তাদের কর্মী সমর্থকেরা দফায় দফায় কখনো শাসক দলের কর্মীদের থেকে আবার কখনো পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা রক্ষীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই সময় একটি বারের জন্য একটি মন্তব্য করতে। যদিও আনুষ্ঠানিকভাবে শেষ বেলায় সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম এ বিষয়ে মন্তব্য করেছেন, কিন্তু তাতেও এখানে একটা বিষয় জলের মতন স্পষ্ট, তা হচ্ছে চতুর্থ দফার ভোট গ্রহণে সিপিআইএমের কর্মী সমর্থকদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েই খোঁজার মতো পরিস্থিতি রইল। কিন্তু এদিন চতুর্থ দফার ভোট গ্রহণে আসলে লড়াইটা হলো তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির। শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্রকে যেভাবে এদিন সকাল থেকে রাজ্যের সমস্ত নিউজ মিডিয়ায় দফায় দফায় দেখানো হলো, তাতে করে একটা বিষয় স্পষ্ট হলো, রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, যিনি সকাল বিকেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল নেতা এবং মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে দুজনকেই পিসি ভাইপো বলে সম্বোধন করে জেলে পাঠাবেন, গরু চোর, বালি চোর, কয়লা মাফিয়া বলে সম্বোধন করছেন, যেখানে বিরোধী দলনেতা দিনরাত চোর মমতা বলে গলা সাজছেন, সেখান থেকে দাঁড়িয়ে তৃতীয় দফায় যে ছবি দেখা গেছিল ঠিক একই যেন রিপিট টেলিকাস্ট হলো চতুর্থ দফায়। একদিকে যখন চতুর্থ দফার ভোট গ্রহণে ৮ কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেস, বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা আক্রান্ত হচ্ছে, রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের দ্বারাও তারা আক্রান্ত হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি কথাও বলতে শোনা গেল না। যদিও দিনের শেষে তিনি টুইটে নিজের সমস্ত দায়িত্ব সেরে দিলেন। কিন্তু একটা বিষয় খেয়াল করার মতন, 4 দফার ভোট গ্রহণ হয়ে গেল, ভোট গ্রহণের দিন শুভেন্দু অধিকারী একেবারেই মৌন অবতার ধারণ করেন। ঠিক যেমনটা তৃতীয় দফায় দেখা গেছিল, যখন বালুরঘাট কেন্দ্রে শেষ বেলায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নিজের ভোট বাঁচাতে রাস্তায় নেবে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েছিলেন, ঠিক তেমনটাই করুণ অবস্থা দেখা গেল এদিন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে।
এদিন দফায় দফায় দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিভিন্ন বুথে সম্মুখীন হয়েছেন গো ব্যাক স্লোগানের, জয় বাংলা স্লোগানের। একটা বিষয়, যে বিজেপির কর্মী সমর্থকেরা ফি বছর জয় শ্রীরাম করে চেঁচান তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে দেখে, সেই বিজেপি কর্মী সমর্থকদের ভোট গ্রহণের দিন দেখা গেল না জমিতে। অর্থাৎ দিলীপ ঘোষকে বেশ অসহায় দেখা গেল চতুর্থ দফার ভোট গ্রহণে। আর চূড়ান্ত পরিস্থিতি হলো মন্তেশ্বরে, যখন দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে পড়ল বড় বড় আদলা ইঁট, এবং যে ইঁটের ঘায়ে দিলীপ ঘোষের গাড়ির পেছনে থাকা তার নিরাপত্তা রক্ষীদের গাড়ির পেছনের কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। যে কাঁচের আঘাতে আহত হলেন দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দিলীপ ঘোষের কনভয়ের ওপর হওয়া এই হামলাকে কেন্দ্র করে যদিও যে নির্বাচন কমিশন গত 3 দফার লোকসভা নির্বাচনে একেবারে চুপ ছিল, সেই নির্বাচন কমিশন কিন্তু বেশ তৎপরতা দেখাচ্ছে। দিলীপ ঘোষের ওপর এই হামলাকে কেন্দ্র করে দফায় দফায় নির্বাচন কমিশনের তরফে দায়িত্বপ্রাপ্ত কমিশনের কাছে উত্তর চাওয়া হচ্ছে ঘটনার এক্স্যাক্টলি ঘটনাবলী। যদিও এই ঘটনার দায়িত্ব কার কাঁধে বর্তাবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কমিশন কী পদক্ষেপ নেবে তা কিন্তু সময় একেবারেই বলতে পারবে না। কারণ নির্বাচন কমিশন বর্তমানে সেই ঘুমিয়ে থাকা কুম্ভকর্ণ, যে কুম্ভকর্ণের ঘুম ঢাক ঢোল পিটিয়েও আপনি ভাঙাতে পারবেন না। অর্থাৎ এই নির্বাচন কমিশন নামক কর্ণকে নিয়ে যদি রাবণ যুদ্ধে নামে, তাহলে ভাবতেই পাচ্ছেন এই রামায়ণের যুদ্ধে রাবণের কি পরিস্থিতি হতে চলেছে। কিন্তু যাই হোক, রাবণ নামক নির্বাচন কমিশন কিন্তু বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বেশ কঠোর। যদিও নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশন একেবারেই নিরত্তর, কিন্তু তাতেও একটা বিষয় বলতে হবে, আমাদের রাজ্যের চতুর্থ দফার ভোট গ্রহণে যে ছবি দেখা গেল তা কিন্তু বিধানসভা, পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো অতটা হিংসাত্মক, দুমদাম পেটো পড়া বা রক্তাক্ত না হলেও বেশ উত্তেজনা প্রবণ রইল। একদিকে যখন নির্বাচন কমিশনের তরফে আমাদের রাজ্যে জম্মু কাশ্মীরের চেয়েও বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হলো ভোটের জন্য, দাবি করা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ভোটাররা নির্ভয় ভোট দিতে পারবেন, সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 4 দফার লোকসভা নির্বাচন শেষে আমাদের রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কতটা হচ্ছে তা যথেষ্ট প্রশ্নের। একই সঙ্গে প্রশ্ন উঠছে, ভোটাররা সত্যিই কি নির্ভয়ে আসছে নিজেদের মত দিতে বুথে বুথে? আর এই সমস্ত প্রশ্ন যখন উত্থাপন হচ্ছে, তখনই আমাদের নজর ঘুরে গেল বোলপুর কেন্দ্রের দিকে। বোলপুর কেন্দ্রে এদিন সকাল সকাল কিন্তু অনুব্রত মণ্ডল জমিতে না থাকলেও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে দেখা গেল নকুলদানা এবং জল সহকারে ভোটারদের আপ্যায়ন করতে, যাকে কেন্দ্র করে কিন্তু বিজেপির তরফে প্রশ্ন তোলা হয় এবং কিছুক্ষণের মধ্যে নকুলদানা জল বিতরণ বন্ধ করে তৃণমূল কংগ্রেসের তরফে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বোলপুরে কিন্তু এদিন মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলো। ভোট বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি। কিন্তু এখান থেকে একটা বিষয়, আশীর্বাদ দ্য ট্রুথের তরফে চতুর্থ দফার ভোট গ্রহণ এর আগেই বোলপুর কেন্দ্রে সাধারণ মানুষ কি মনে করছে তার একটা আভাস নেবার চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে একটা বিষয় উঠে এসেছিল যে বোলপুরে ভোট হবে শান্তিপূর্ণ, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। তা 100% ঠিক না হলেও অন্তত পক্ষে রাজ্যের 8 কেন্দ্রের মধ্যে অনেকটাই শান্তিপূর্ণ রইল বোলপুরে এই চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। কিন্তু আলোচনার শেষ লগ্নে আবারও ঘুরে আসছে সেই দিলীপ ঘোষের কথা। দিলীপ ঘোষ আবারও প্রমাণ করলেন তিনি হচ্ছেন বিজেপির পোড় খাওয়া সেনা, তিনি বিজেপির পোড় খাওয়া রাজনীতিক। যে দিলীপ ঘোষকে তার নিজের কেন্দ্র থেকে সোজা উড়িয়ে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এবারে বিজেপির তরফে প্রার্থী করা হলো, যে বিজেপির তরফে অনুমান করা হয়েছিল যে দিলীপ ঘোষ খুব একটা হয়তো সুবিধে করে উঠতে পারবেন না, সেখান থেকে দেখা গেল চতুর্থ দফার ভোট গ্রহণের দিন দিলীপ ঘোষ নিজে একজন রাজনৈতিক দলের নেতা শুধু নন, বিজেপির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে নিজের ভোট বাঁচাতে ময়দানে নেমে পড়লেন। দিলীপ ঘোষ বরাবর যা দাবি করে আসেন যে তিনি
ময়দানে থেকে রাজনীতি করারই লোক, আর সেই ময়দানে থেকেই এদিন রাজনীতি করতে, নিজের ভোটের লড়াই করতে দেখা গেল বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন, এর আগে একটি ভিডিওতে আমরা বলেছিলাম সম্ভবত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে সাবোতাজ হতে পারে, আর সেই সম্ভাবনাই চতুর্থ দফার ভোট গ্রহণের শেষে অনেকটাই বাস্তব হতে চলেছে বলেই আশীর্বাদ দ্য ট্রুথের অনুমান। কারণ দিলীপ ঘোষ যেভাবে নিজের ভোট বাঁচাবার জন্য জমিতে লড়াই করলেন, সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে চতুর্থ দফার ভোট গ্রহণের দিন সত্যিই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যে বিজেপি কর্মী সমর্থকেরা ভোট গ্রহণের আগে অবধিও জয় শ্রীরাম, নরেন্দ্র মোদীর জয়, দিলীপ ঘোষের জয়, যে বিজেপি কর্মী সমর্থকেরা ধরেই নিয়েছে যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি এবারে বিজেপির দখলে আসছে, সেই বিজেপি কর্মী সমর্থকদের ভোটের দিনে প্রায় জমিতে দেখাই গেল না। তাদের প্রার্থীকে দেখা গেল একাই ময়দানে মোকাবিলা করতে। শুধু তাই না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গত তিনটি দফার মতন চতুর্থ দফাতেও একেবারে রইলেন চুপ। বিভিন্ন রাজনৈতিক সমীক্ষকদের মতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে বিজেপিতে ধীরে ধীরে সাইড লাইনে নিয়ে গিয়ে একেবারে সাইড করে দেবার চেষ্টায় রয়েছেন। আর যদি সেই অনুমান সত্যি হয় তাহলে কিন্তু চতুর্থ দফার ভোট গ্রহণ এবং এর আগে তৃতীয় দফার ভোট গ্রহণে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও একই ছবি কিন্তু দেখা গেছে। এই দু দফার প্রধান দুই স্টার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং চতুর্থ দফার দিলীপ ঘোষের ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকদের একেবারেই প্রায় দেখা যায়নি জমি স্তরে। উল্টো দিকে সন্দেশখালীর ঘটনার পর দুটি স্টিং অপারেশনের ফুটেজ সামনে আসার জেরে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যে অতিরিক্ত বুস্ট পেয়েছে তার বলতে বাকি থাকে না। কারণ তৃতীয় দফার ভোটের পর থেকে যেভাবে দফায় দফায় দুটি সন্দেশখালীকে কেন্দ্র করে স্টিং অপারেশনের ফুটেজ সামনে আসে, যার জলজ্যান্ত প্রভাব দেখা গেল চতুর্থ দফার ভোট গ্রহণের দিন। চতুর্থ দফার ভোট গ্রহণের 8 কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শুধু বুথেই দেখা গেল না, একই সঙ্গে তাদের দেখা গেল জমিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। যদিও এরই মধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে আবার তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব কারণ হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর কন্দলের জেরে মাথা ফাটে তৃণমূল কর্মী সমর্থকদের, এবং সেক্ষেত্রে আরও একবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে, যেখানে আরও 3 দফার ভোট গ্রহণ বাকি, সেখানে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে হয়তো এই ঘটনার পর। কারণ তৃণমূল কংগ্রেসের ভেতরে যেমন গোষ্ঠী কন্দল এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তেমনটাই নবীন প্রবীণ দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে বর্তমানে রয়েছে, যার কিন্তু স্পষ্ট প্রভাব পড়তে চলেছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুরের ভোট গ্রহণের সময়। আর সেদিক থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আসন্ন 3 দফার ভোট গ্রহণের সময় এই বিষয়টি মাথায় অবশ্যই রাখতে হবে। অন্যদিকে চতুর্থ দফার দিন বিজেপি কর্মী সমর্থকদের ভোট গ্রহণের সময় জমিতে একেবারেই দেখা গেল না। তাদেরকে দেখা গেল না ময়দানে নেবে নিজেদের ভোট রক্ষা করতে, যেখান থেকে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অনেকটাই এগিয়ে গেল চতুর্থ দফার ভোট গ্রহণের পর্বের শেষে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3 দফায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে, এবং ষষ্ঠ এবং সপ্তম দফায় পশ্চিমবঙ্গে দেশের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু এখান থেকেই প্রশ্ন, পরপর 4 দফাতেও যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রইল, সেই কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যেই আবদ্ধ রইল, এবং দফায় দফায় বুথের বাইরে চলল 2 রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। মাথা ফাটল রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের, আক্রান্ত হলো 2 দলেরই কোনো না কোনো রাজনৈতিক কর্মী সমর্থক। আর সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী যে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন বিশেষ একটা ফ্যাক্টর না, তা কিন্তু আরও একবার জলের মতন স্পষ্ট হয়ে গেল চতুর্থ দফার ভোট গ্রহণ শেষে। আর এই সমগ্র লোকসভা নির্বাচনে ঠিক যেমনটা আপনারা নজর রেখেছেন, ঠিক তেমনটাই নজর রেখেছে আশীর্বাদ দ্য ট্রুথ। আসন্ন আরও 3 দফার ভোট গ্রহণেও আশীর্বাদ দ্য ট্রুথ একইভাবে নজর রাখবে এবং দিনের শেষে ভোট গ্রহণের মূল্যায়ন শেয়ার করবে আপনাদের সঙ্গে। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।